Hello friends, I am MD Harun Rashid and it's your YouTube channel Harun Biojon. Today in this video I will discuss about the use of biotechnology or application of biotechnology in the field of medicine from the chapter 12, class 12, especially for NEET examination. So don't be late, let's go. First, biotechnology application in medicine. মেডিসিনের ক্ষেত্রে বায়োটেকনোলজি কি অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আমরা এখানে পড়ব। তো ফার্স্ট, the recombinant DNA technological process have made immense impact in the area of healthcare by enabling mass production of safe and more effective therapeutic drugs. এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, রিকম্বিনেন্ট মানে কি? একটা ফরেন ডিএনএ প্লাস অর্গানিজম ডিএনএ, এই দুটোকে আমরা যখন একসাথে কম্বাইন করছি তখন সেখানে তৈরি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ আর ডিএনএ তৈরি হচ্ছে, অর্থাৎ একটা হাইব্রিড ডিএনএ। তো এই রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে, ডিএনএ টেকনোলজির মাধ্যমে অনেক বেশি অ্যামাউন্টে তোমার খুব সুরক্ষিত এবং কি করা হচ্ছে এফেক্টিভ এবং ফলদায়ী থেরাপিউটিক ড্রাগ, অর্থাৎ যেগুলো ড্রাগ বা ওষুধ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলো তৈরি করা যাচ্ছে। ফার্দার, দ্য রিকম্বিনেন্ট থেরাপিউটিক ডু নট ইন্ডিউস আনওয়ান্টেড ইমিউনোলজিক্যাল রেসপন্স as in common in case of similar product isolated from non-human sources. বলছে রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে যে সমস্ত ড্রাগগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু অন্যান্য ড্রাগ যেগুলো আদার্স অর্গানিজম থেকে ডাইরেক্টলি কালেক্ট করা হচ্ছে তার মতো ক্ষতিকারক না। বিশেষ করে আমাদের কি হয় যে অন্য অর্গানিজম থেকে কোনো একটা ড্রাগ যখন তৈরি করা হয় সেটা আমাদের বডিতে মেবি কি করতে অ্যালার্জিক রেসপন্স দেখাতে পারে বা সাইড এফেক্ট দেখাতে পারে, কিন্তু যেগুলো রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের বডিতে অ্যালার্জিক রেসপন্স বা সাইড এফেক্টটা দেখাচ্ছে না, কম দেখাচ্ছে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে অ্যাবাউট 30 recombinant therapeutics have been approved for human use all over. বর্তমানে গোটা পৃথিবী জুড়ে তোমার 30টা মতো কি ড্রাগকে তৈরি করা হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে, তার মধ্যে ইন্ডিয়াতে 12খানা তোমার চালু আছে। তো দেখো এখানে নিচে কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে যে থেরাপিউটিক ড্রাগগুলো বা যে প্রোটিনগুলো, রিকম্বিনেন্ট প্রোটিনগুলো তৈরি করা হচ্ছে বায়োটেকনোলজির মাধ্যমে। দেখো প্রথমে ইনসুলিন। আগেকার দিনে ইনসুলিন তোমার অন্য কোনো প্রাণীর দেহে তৈরি করে আমাদের শরীরে ইনজেক্ট করে, কিন্তু বর্তমানে কি করা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে ব্যাকটেরিয়া কালচার মতো তৈরি হচ্ছে, ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। DNase-1 ট্রিটমেন্ট অফ সিস্টিক ফাইব্রোসিসের মতো ডিজিজে ব্যবহার করা হচ্ছে। 3 নম্বর টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এটা এক ধরনের প্রোটিন যেটা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন আমাদের হার্টের ডিজিজের ক্ষেত্রে করা হচ্ছে। অ্যান্টি থ্রম্বিন 3 যেটা প্রিভেনশন অফ ব্লাড ক্লট ফর্মেশন অফ হার্ট ইন পেশেন্ট, অর্থাৎ যেসব পেশেন্টের অর্থাৎ কি করছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে ব্লাড ক্লট অর্থাৎ রক্ত জমাট বাঁধা থেকে করা হচ্ছে মুক্তি দিচ্ছে আমাদেরকে। OKT3 রিভার্সাল অ্যাকিউট কিডনি ট্রান্সপ্লান্টেশন, কারণ আমাদের যে দূর সম্পর্কের বা জেনেটিক্যালি ডিস্টেন্স রিলেটেড কোনো মানুষের কাছ থেকে যদি আমরা কিডনিকে ট্রান্সপ্লান্ট করি তাহলে সেই কিডনিটা কি হয় আমাদের বডিতে অবস্থিত মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের মাধ্যমে বা তোমার টিসি সেল, থাইরয়েড টি সেলের মাধ্যমে রিজেক্ট হয়ে যায়, কিন্তু সেই রিজেকশনটাকে তোমার প্রিভেন্ট করা যায় কার মাধ্যমে? OKT3 বলে একটা প্রোটিন তৈরি করার মাধ্যমে। 6 নম্বর হচ্ছে ইন্টারফেরন আলফা, হেপাটাইটিসের ক্ষেত্রে ভ্যাকসিন হিসেবে ব্যবহৃত হয়। ইন্টারফেরন বিটা যেটা মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইন্টারফেরন গামা যেটা হচ্ছে ক্রনিক গ্র্যানুলোমেটাস ডিজিজ। গ্র্যানুলোমেটাস এই ডিজিজটা কি? এটা হচ্ছে কি ম্যালফাংশন অফ ইমিউন সিস্টেম, মানে আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, ম্যাল ফাংশন হয়ে যায় বলে কি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ডিজিজগুলো খুব তাড়াতাড়ি হয়। ফ্যাক্টর 8 ট্রিটমেন্ট অফ হিমোফিলিয়া এ, ফ্যাক্টর 9 হেমোফিলিয়া বি। তো
তাহলে এই যে সমস্ত প্রোটিনগুলো, এই প্রোটিনগুলো আমরা রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে তৈরি করা হচ্ছে, টেকনোলজির মাধ্যমে তৈরি করা হচ্ছে, এগুলোর সুফল ভালোভাবে আমরা পাচ্ছি। এবার জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন, কিভাবে আমরা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন তৈরি করি। তার বলছে ম্যানেজমেন্ট অফ অ্যাডাল্ট onset diabetes is possible by taking insulin at regular time interval। তাহলে বলছে যে আমাদের বয়স্ককালে অর্থাৎ অ্যাডাল্ট অবস্থায় আমাদের যে ইনসুলিন হচ্ছে, যেটাকে মধুমেহ রোগ বলছি, সেটাকে ঠিক রাখতে গেলে আমাদের কি করতে হবে, রেগুলার একটা নির্দিষ্ট সময় পর পর আমাদেরকে ইনসুলিন নিতে হবে। What would a diabetic patient do if enough human insulin was not available? কিন্তু এবার সে ইনসুলিন যদি না অ্যাভেলেবেল থাকে মার্কেটে, তাহলে কি করবে, সে কোথায় ইনসুলিন পাবে? If you discuss this, যদি তুমি আলোচনা করো, you would soon realize that one would have to isolate and use insulin from other animals. You would soon realize that one would have to isolate and use insulin from, তা আমরা কি করছি, আগেকার দিনে কি করা হতো, ইনসুলিনগুলোকে অন্য প্রাণীর দেহে তৈরি করা হতো এবং সেটাকে নিয়ে এসে আমাদের বডিতে ইনপুট করা হতো। Would the insulin isolated from other animal be just as effective as that secreted by the human body itself, and would it not elicit an immune response in the human body? বলছে অন্য প্রাণীর দেহ থেকে যে সমস্ত ইনসুলিনগুলো তৈরি করা হতো, সেগুলো কি আমাদের শরীরে যেটা তৈরি হতো তার মতোই কাজ করতো না, তারা সেরকমভাবে কাজ করতো না। বা এই বাইরে অন্য জীবের দেহে তৈরি ইনসুলিনগুলো কি আমাদের শরীরে কোনো ইমিউন রেসপন্স দেখাতো? নাও ইমাজিন, কল্পনা করো, ইফ ব্যাকটেরিয়াম ওয়ার অ্যাভেলেবল দ্যাট কুড মেক হিউম্যান ইনসুলিন, যদি ব্যাকটেরিয়া অ্যাভেলেবল থাকে, ইনসুলিন তৈরি করার জন্য, সাডেনলি দ্য হোল প্রসেস বিকামস সো সিম্পল। হঠাৎ করে কি করছে, পুরো পদ্ধতিটা আমাদের কাছে খুব সিম্পল হয়ে গেল। You can easily grow a large quantity of bacteria and make a much insulin as you need. তুমি একটা ফার্মেন্টার ট্যাঙ্কে লার্জ নাম্বার অফ ব্যাকটেরিয়া তুমি একটা কালচার মিডিয়ামে কাল্টিভেট করতে পারো। আর একটা ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া, তোমার লাইফ স্প্যান কত? ইকোলাই ব্যাকটেরিয়ার লাইফ স্প্যান হচ্ছে মাত্র 20 মিনিট। 20 মিনিটে ওরা ডবল হয়ে যায়, মানে তুমি অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি করতে পারো এবং সেই ব্যাকটেরিয়ার মধ্যে হিউম্যান জিনটাকে দিয়ে তুমি প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি করা যাবে এবং ইনসুলিনের সমস্যা আমাদের সমাধান হয়ে যাবে। কিভাবে তৈরি হয় দেখো, প্রথমে কি হচ্ছে দেখো, প্রথমে আমাদের এটা হচ্ছে ধরুন আমার হিউম্যান প্যানক্রিয়াটিক সেল, অর্থাৎ আমাদের অগ্নাশয়ের কোষ। সেই অগ্নাশয়ের কোষ থেকে আমি কি করলাম, এই ছোট্ট একটা ইনসুলিন জিনকে আইসোলেট করে নিলাম। এইটুকু জিনটাকে আমি আইসোলেট করলাম। এই জিনটা হচ্ছে কি আমার ইনসুলিন তৈরির জন্য দায়ী। এবার এই জিনটাকে তার সঙ্গে সঙ্গে কি করলাম, এই ধরনের ইকোলাই ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার মধ্যে যে প্লাজমিড রয়েছে, প্লাজমিড কি হিসেবে কাজ করে, প্লাজমিড ভেক্টর হিসেবে কাজ করে, ওই জন্য প্লাজমিডটাকে নেওয়া হলো। এবার এই প্লাজমিড এবং এই ইনসুলিন জিন, এই দুটাকে সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা কাটা হলো। সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি বলা হয়, মলিকুলার সিজার বলা হয়, কারণ এরা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে কাট করে, অর্থাৎ ডিএনএ একটা নির্দিষ্ট অংশ বা রিপিটেটিভ সিকোয়েন্সকে ওরা কাট করে। তাহলে যখন একই এনজাইম দ্বারা জিনকে কাটলাম, আবার তোমার ব্যাকটেরিয়াল প্লাজমিড কাটলাম, তো তারা এমন একটা কাট তৈরি করলো যেখানে এসে তোমার এই ইনসুলিন জিনটা কি করতে পারে, জয়েন্ট হতে পারে। কার দ্বারা? লাইগেজ এনজাইম। লাইগেজকে বলা হয় মলিকুলার গ্লু। লাইগেজ এনজাইমের মাধ্যমে কি করলো, যুক্ত হয়ে গেল। যুক্ত হওয়ার পরে দেখো এখানে এই যে হালকা ব্লু কালার যেটা হয়ে আছে, সেটা হচ্ছে তোমার কি, এটা ধরে নাও মানে এই জিন, আমাদের ইনসুলিন জিন, আর এখানে যে রেড কালারটা হয়ে আছে সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল প্লাজমিড। দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার ফলে কি তৈরি হলো, রিকম্বিনেন্ট ডিএনএ বা আর ডিএনএ তৈরি করলো। এবার এই রিকম্বিনেন্ট ডিএনএ কি হলো, এখানে যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো, একে আমাকে লার্জ অ্যামাউন্টে প্রথমে তৈরি করতে হবে। তৈরি করার জন্য কি করলে, একে একটা ব্যাকটেরিয়ার মধ্যে আবার ট্রান্সফার করে দেওয়া হলো। তার ফলে ব্যাকটেরিয়া কোষ মাত্র 20 মিনিটে কি হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। তাই এটা এই ব্যাকটেরিয়া কোষের মধ্যে আমরা রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা ট্রান্সফার করলাম। করার পর ট্রান্সফারের বিভিন্ন পদ্ধতি হতে পারে। সেটা মাইক্রো ইনজেকশনের মধ্যে হতে পারে, সেটা মাইক্রো প্রজেক্টাইল বম্বার্ডমেন্টের মাধ্যমে হতে পারে, সেটা কোনো ভেক্টরের মাধ্যমে হতে পারে, এই যে ইনফেকশিয়াস ভেক্টর টিআই প্লাজমিডের মাধ্যমে হতে পারে,
কসমিটের মাধ্যমে হতে পারে, ফেজমিটের মাধ্যমে হতে পারে, যে কোনো ভেক্টরের মাধ্যমে হতে পারে। এরপর এই ব্যাকটেরিয়াটাকে আমরা একটা বিশাল বড় ফার্মেন্টার ট্যাঙ্কে অক্সিজেনের অনুপস্থিতিতে কাল্টিভেট করলাম, একটা কালচার মিডিয়াম। তারপর দেখো একটা ব্যাকটেরিয়া থেকে অনেক ব্যাকটেরিয়া তৈরি হলো, এবং সেই ব্যাকটেরিয়া থেকে আমরা কি করলাম, ব্যাকটেরিয়া দেখলাম যে যখন একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে এবং তার মধ্যে যখন হিউম্যান জিনটা থাকছে, তখন সেখানে কি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হচ্ছে, তার ফলে প্রোটিন তৈরি করছে, দেখো হিউম্যান প্রোটিনগুলো তৈরি করছে। এবার এই হিউম্যান ইনসুলিনটাকে কি করলাম, আমরা আইসোলেট করলাম, পৃথক করলাম, তারপর তাকে পিউরিফাই করলাম, তারপর প্যাকিং করে মার্কেটজাত করে দিলাম। তা যেহেতু তোমার ব্যাকটেরিয়ার গ্রোথ রেটটা অনেক হাই, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে এরা প্রচুর ব্যাকটেরিয়া তৈরি করতে পারে, তাই আমার অল্প সময়ে আমি একটা জিন থেকে অনেকগুলো হিউম্যান ইনসুলিন জিন বা হিউম্যান ইনসুলিন প্রোটিন তৈরি করতে পারবো, যার ফলে আমার ইনসুলিনের অভাব মিটে যাবে। এবার দেখা এখানে তাহলে এবার আমাদের প্রসেসটা হচ্ছে কিভাবে হিউম্যান ইনসুলিন জিনটাকে আমরা তৈরি করছি। ওটা তো রিকম্বিনেন্ট ডিএনএ দেখালাম, এবার আমাদের হিউম্যান জিনটাকে দেখে থিঙ্ক অ্যাবাউট whether insulin can orally administered to diabetic people or not. Why? তো বলছে, চিন্তা করতে বলছে যে আমাদের যে ইনসুলিন, সেই ইনসুলিনটাকে আমরা ওরালি অর্থাৎ মুখের মাধ্যমে ট্যাবলেট আকারে নিতে পারি কি পারি না, কেন? Insulin used for diabetics was earlier extracted from pancreas of slaughtered cattle or pigs. আগেকার দিনে কি করা হতো, ইনসুলিনটাকে আইসোলেট করা হতো গবাদি পশু, সে শূকর হতে পারে বা হয়তো গরু হতে পারে, সে ক্যাটেলদের পিগদের অগ্নাশয় থেকে এটাকে আইসোলেট করা হতো। ইনসুলিন ফ্রম অ্যান অ্যানিমাল সোর্স দো caused some patients to develop allergy or other type of reaction to the foreign protein. কারণ যখনই আমাদের ওই ইনসুলিন জিনটাকে অন্য কোনো প্রাণীর দেহ থেকে আইসোলেট করা হতো, তখন কি হতো, সেই অন্যের দেহ থেকে আসা প্রোটিনটা আমাদের বডিতে কি করতো, ইমিউন রেসপন্স অর্থাৎ অ্যালার্জি দেখা দিত। ইনসুলিন কনসিস্ট অফ টু শর্টস পলিপেপটাইড চেন। ইনসুলিন কি থাকে, দুখানা ছোট ছোট পলিপেপটাইড চেন থাকে, চেন এ এবং চেন বি, দ্যাট আর লিঙ্ক টুগেদার বাই ডাইসালফাইড ব্রিজ। নর্মালি কি থাকে, এখানে এ পেপটাইড থাকে, বি পেপটাইড একটা থাকে, এবং তারা পরস্পরের সঙ্গে ডাইসালফাইড ব্রিজ দ্বারা যুক্ত থাকে। ইন ম্যামার, স্তন্যপায়ীতে including human, insulin is synthesized as a pro-hormone like pro-enzyme, and pro-hormone also needed to be processed before it become a fully mature and functional hormone which contain extra stage called peptide. বলছি স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে, বিশেষ করে মানুষের ক্ষেত্রে কি করে, যখন ইনসুলিন যেটা আমাদের অগ্নাশয়ের মধ্যে থাকে, তখন সেটা আসলে প্রো ইনসুলিন। প্রো কথা হচ্ছে যখন ইনসুলিনটা ইনঅ্যাক্টিভেট অবস্থায় আছে, নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, তখন সেটাকে প্রো ইনসুলিন বলে। প্রো ইনসুলিন থেকে কি হয়, ইনসুলিন তৈরি হয়, ইনসুলিন তৈরি হয় তখন সেটা অ্যাক্টিভ অবস্থা, এটা হচ্ছে অ্যাক্টিভ, আর প্রো মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থা। তো যখন প্রো ইনসুলিন অবস্থায় থাকছে, তখন কি করে দেখা যাচ্ছে ওর মধ্যে তিনখানা চেন থাকছে, তিনটে চেন থাকছে, তিনটে, একটা হচ্ছে সি পেপটাইড, একটা হচ্ছে তোমার এ পেপটাইড, আর একটা হচ্ছে বি পেপটাইড বা বি চেন, এ চেন এবং সি চেন। তো প্রো ইনসুলিন কন্ডিশনে কি হচ্ছে, এই সি চেনটা থাকছে, সি চেনের মধ্যে কত করা 31 খানা অ্যামাইনো অ্যাসিড থাকবে, সি চেনের মধ্যে 31 অ্যামাইনো অ্যাসিড থাকছে। আবার বি চেনের মধ্যে থাকছে তোমার 30 অ্যামাইনো অ্যাসিড, আর বি চেনের মধ্যে থাকছে 21 অ্যামাইনো অ্যাসিড। তাহলে সি চেনটা সবচেয়ে বড়। তো সি দেখা যাচ্ছে যখন সি চেনটা যুক্ত থাকছে এর সঙ্গে, তখন সেটা প্রো ইনসুলিন কন্ডিশনে থাকছে, অর্থাৎ সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকছে। দিস সি পেপটাইড ইজ নট প্রেজেন্ট ইন দ্য ম্যাচিওর ইনসুলিন অ্যান্ড ইজ রিমুভ ডিউরিং ম্যাচুরেশন ইনটু ইনসুলিন। কিন্তু যে আমরা ইনসুলিন যখন পাচ্ছি, এটা হচ্ছে ইনসুলিন, অর্থাৎ এটা ম্যাচিওর ইনসুলিন, যেখানে সক্রিয় ফর্ম, এটা অ্যাক্টিভ ফর্ম। তো দেখা যাচ্ছে এই অ্যাক্টিভ ফর্মের মধ্যে সি চেনটা থাকে না, সি চেনটা থাকছে না। This the main challenge for production of insulin using recombinant DNA technique or getting insulin assembled into a matured form. তাহলে এই যে আমরা দুটো চেন পেলাম, এ আর বি পরস্পর যুক্ত, ডাইসালফাইড ব্রিজে যুক্ত রয়েছে, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জিনটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএতে কনভার্ট করে ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করাটা সবচেয়ে বড় সমস্যা। In 1983, Eli Lilly, an American company, prepared two DNA sequence
correspondingly to A and B chains of human insulin and introduce them in plasmid or E. coli produce insulin chain. Insulin chain A and B were produced separately, extracted, combined by creating disulfide bond. তাহলে কি হলো, আমরা এর আগের পেজ দেখলাম যে কিভাবে তোমার এই ইনসুলিন জিনটাকে কি করা হচ্ছে, সিটাকে বাদ দিয়ে এ আর বি কে ডাইসালফাইড বিজা যুক্ত করার পরে ইনসুলিন জিনটাকে তোমার কিভাবে প্লাজমিক ভেক্টরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তারপর সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া ব্যাকটেরিয়ার মধ্যে সেই জিনটা তখন কি হবে, কাল্টিভেট হবে, জিনটা তখন বড় হবে। এরপর চলে আসছে আমাদের হিউম্যান ইনসুলিন জিন তৈরি হলে বিজ্ঞানী এলি লিলি 1983 প্রথম তোমার এই ইনসুলিন জিনটা তৈরি করেছিল। জিন থেরাপি মানে জিনের চিকিৎসা। জিন চিকিৎসা মানে তোমার বডিতে যদি কোনো একটা জিন খারাপ অবস্থায় থাকে তাহলে সেটাকে বাদ না দিয়ে সেটা কি করে সম্পূর্ণ একটা নতুন ভালো সুস্থ জিন দ্বারা রিপ্লেস করে দেওয়া বা রিপেয়ার করে দেওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে জিন থেরাপি। তাহলে চলো কি বলছে দেখা যাক। ইফ আ পারসন, যদি একজন ব্যক্তি ইজ বর্ন উইথ এ হেরিডিটারি ডিজিজ, অর্থাৎ কোনো বংশানুক্রমিক অসুখ দ্বারা যদি জিনগত বংশ, যেমন হিমোফিলিয়া হতে পারে, কালার ব্লাইন্ডনেস হতে পারে, থ্যালাসেমিয়া হতে পারে, লিউকেমিয়া হতে পারে, যে কোনো একটা ডিজিজ বা এডিএ হতে পারে, যে কোনো একটা ডিজিজ যার দ্বারা একটা বাচ্চা জন্ম হয়েছে, ক্যান এ কারেক্টিভ থেরাপি বি টেকেন ফর সাচ ডিজিজ? সেই অসুখের বিরুদ্ধে কি আমরা কোনো কারেক্টিভ থেরাপি অর্থাৎ চিকিৎসার ব্যবস্থা করতে পারি? Gene therapy is an attempt to do this. Gene therapy তারপর হচ্ছে কি, gene therapy is a collection of methods that allow correction of a gene defect that has been diagnosed in child or embryo. জিন থেরাপির উদ্দেশ্যটাই হচ্ছে যে একটা মেথড বা একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা কোনো অ্যাডাল্ট বা চাইল্ডের মধ্যে, চাইল্ড বা কোনো ভ্রূণের মধ্যে যদি কোনো জিনের ডিফেক্ট থাকে, জিনগত ডিফেক্ট থাকে, সেটাকে আমরা কারেকশন করব। হেয়ার জিনস আর ইনসার্টেড ইনটু এ পার্সন সেল অ্যান্ড টিস্যুস টু ট্রিট এ ডিজিজ। তার জন্য কি করে, যে আমাদের যে বিশুদ্ধ জিনটা রয়েছে বা যে মানে কারেক্ট জিনটা রয়েছে, সেই কারেক্ট জিনটাকে ওই কোষ বা টিস্যুর মধ্যে আমরা ট্রান্সফার করব। কারেকশন অফ এ জেনেটিক ডিফেক্ট ইনভলভিং ডেলিভারি অফ নর্মাল জিন ইনটু দ্য ইন্ডিভিজুয়াল অর এমব্রায়ো টু টেক ওভার দ্য ফাংশন অফ অ্যান্ড কম্পেনসেট ফর দ্য নন ফাংশনাল জিন। তাহলে আমাদের শরীরে একটা ধরনের জিন খারাপ হয়ে গেছে, সেই জিনটাকে আমাকে রিপ্লেস করতে হবে বা জিনটাকে রিপেয়ার করতে হবে। তো এটা যখন একটা সুস্থ জিনের দ্বারা করা সম্ভব হবে, সেটাই হচ্ছে তোমার জিন থেরাপি, এবং এটাই হচ্ছে জিন থেরাপির উদ্দেশ্য। দেখো, দ্য ফার্স্ট clinical gene therapy was given in 1990 to a 4-year-old girl with adenosine deaminase deficiency. জিন থেরাপির প্রথম ব্যবহার করা হয়েছিল 1990 খ্রিস্টাব্দে একটা 4 বছরের বাচ্চার যার শরীরে এডিএ ডেফিসিয়েন্সি, adenosine deaminase deficiency রয়েছে। This enzyme is crucial for the immune system to function. তাহলে এই যে আমাদের অ্যাডেনোসিন ডিয়ামিনেজ যে এনজাইমটা রয়েছে, সেই এনজাইমটা কি হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইমিউন সিস্টেমের জন্য। কারণ এডিএর উপস্থিতিতে কি হচ্ছে, এডিএর উপস্থিতিতে আমাদের এই লিম্ফোসাইট তৈরি হয়। লিম্ফোসাইট বোন ম্যারো থেকে লিম্ফোসাইট তৈরি হয়, বোন ম্যারো থেকে। The disorder is caused due to the deletion of the gene or for adenosine deaminase. তো যে জিনটা থেকে আমাদের adenosine deaminase এনজাইমটি তৈরি হয়, সেই জিনটা কি হচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। In some children, কিছু বাচ্চাদের ক্ষেত্রে ADA deficiency can be cured by bone marrow transplantation. কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অসুখটাকে সারিয়ে দেওয়া হচ্ছে তার বোন ম্যারো বা অস্থিমজ্জার ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে, অর্থাৎ অস্থিমজ্জা বের করে নতুন অস্থিমজ্জা দেওয়ার মাধ্যমে। ইন আদার ইট ক্যান বি ট্রিটেড বাই এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, এবং অন্য ক্ষেত্রে কি হচ্ছে, এটা এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে করা হয়।
in which functional ADA is given to the patients by injection. এখানে করা হয় বাচ্চাদের ক্ষেত্রে ফাংশনাল ইনজেকশনকে কার মধ্যে ট্রান্সফার করা হয়, এই ফাংশনাল এনজাইমটাকে তোমার ইনজেক্ট করা হয় পেশেন্টের মধ্যে। But the problem with both of these approaches that they are not completely curative. কিন্তু সে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হোক বা এডিএ ডেফিসিয়েন্সি হওয়ার ফলে এডিএ জিনটাকে ডাইরেক্ট তোমার পেশেন্টের মধ্যে ট্রান্সফার হোক, দুই ক্ষেত্রে কিন্তু যে অসুখটা কিন্তু 100% কিওর হয় না, ওটা কিছু কন্ট্রোলে থাকে শুধু। অ্যাজ এ ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপের ক্ষেত্রে কি হচ্ছে, টুয়ার্ড জিন থেরাপি লিম্ফোসাইটস ফ্রম দ্য ব্লাড অফ দ্য পেশেন্টস আর গ্রোন ইন এ কালচার আউটসাইড দ্য বডি। মানে আমাদের শরীরের বাইরে এডিএ জিনের উপস্থিতিতে লিম্ফোসাইটটা নতুন নতুন খাবার হলো পেশেন্ট গ্রোন কালচার আউটসাইড দ্য বডির বাইরে কি হচ্ছে, এডিএ জিনটা ঠিকঠাকভাবে কাজ করছে। এ ফাংশনাল এডিএ or ADA cDNA using a retroviral vector is then introduced into these lymphocytes which are subsequently returned to the patient. তাহলে কি হচ্ছে, কমপ্লিমেন্টারি ডিএনএ মানে হচ্ছে যে ডিএনএ গুলো এমআরএনএ থেকে তৈরি করা হয়, যে ডিএনএটা যখন মানে একটা ডিএনএ এমআরএনএ থেকে যখন ডিএনএ তৈরি করা হবে, এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করা তখন সেটাকে বলে কমপ্লিমেন্টারি ডিএনএ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম উপস্থিত। বলছে পেশেন্টের ক্ষেত্রে কি করা হলো, যদি আমরা রেট্রোভাইরাসকে যদি আমরা রেট্রোভাইরাসকে যদি আমরা ভেক্টর হিসেবে ব্যবহার করি, তাহলে কি করবে, এই এডিএ জিনটা আমাদের পেশেন্টের মধ্যে ট্রান্সফার করা যাবে, কিন্তু আবার কি হবে, রেট্রোভাইরাল জিনটা আবার নতুন ইনফেকশাস অবস্থায় ফিরে এসে আবার ইনফেকশন তৈরি করে দেবে। However, as these cells are not immortal, যদি তখন এই কোষগুলো ইমমর্টাল না, the patient require periodic infusion as a genetically engineered lymphocyte. এর জন্য কি করবে পেশেন্টরা, কি করবে সারানোর ক্ষেত্রে একটা রেগুলার ইন্টারভালে কি করবে, তোমার লিম্ফোসাইটকে সরবরাহ করতে হবে। However, যদিও if the gene isolate from the marrow cell producing ADA is introduced into the cell of However, if the gene isolated from marrow cell producing ADA is introduced into the cell around stage, it could be permanent cure. মানে যদি আমরা আমাদের বোন ম্যারো থেকে যে এডিএ তৈরি হচ্ছে সেই বোন ম্যারো সেলগুলোকে যদি আমরা ডাইরেক্টলি ট্রান্সফার করে দিই কোথায়, এমব্রায়োনিক স্টেজে, অর্থাৎ গ্যাস্ট্রুলা ব্লাস্টুলা এই সমস্ত স্টেজে ট্রান্সফার করি, তাহলে কিন্তু পার্মানেন্টলি কিওর হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তোমার বডিতে যদি জেনেটিক্যালি ডিফেক্টের জন্য কোনো একটা জিন যদি খারাপ হয়ে যায় বা জিনটা যদি ফাংশন হারিয়ে ফেলে, তাহলে সেই জিনটাকে একটা সুস্থ স্বাভাবিক জিন দ্বারা রিপ্লেস করাকে আমরা বলছি জিন থেরাপি। তারপর চলে এবার এখানে আমি ছকটা ভালো বুঝিয়ে দিচ্ছি। দ্য ফাংশন অফ দ্য অ্যাডনোসিন ডিএমিনেজার ফাংশন কি, it is একটা enzyme is to get rid of molecule called deoxyadenosine. এটা reduction করে কাকে, deoxyadenosine, which generate then DNA is broken down, which is generated when DNA is broken down. A build up of deoxyadenosine in cells lead to early cell death. এই ডিঅক্সিঅ্যাডেনোসিনটা কি করে, ডিএনএ কে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর সেল ডেথ হয়। অ্যাডেনোসিন ডিএমিনেজ কনভার্ট ডিঅক্সিঅ্যাডেনোসিন টু অ্যানাদার মলিকুল কল ডিঅক্সিইনোসিন হুইচ ইজ নট হার্মফুল। তাহলে আমাদের শরীরে যে ডিঅক্সি মানে অ্যাডেনোসিন যে এনজাইমটা, ডিঅক্সিঅ্যাডেনোসিন যে জৈব পদার্থ রয়েছে সেটা আমাদের ডিএনএ কে ভেঙে ফেলে এবং কোষের মৃত্যু ঘটায়। কিন্তু এডিএ কি করে, সে ডিঅক্সিঅ্যাডেনোসিনটাকে তোমার কিসে হার্মফুল ডিঅক্সিইনোসিন একটা হার্মলেস প্রোডাক্টে কনভার্ট করে, যার ফলে আমাদের শরীরের ক্ষতি হয় না। এখানে দেখ কি করে করা হয়, প্রথমে ব্যাকটেরিয়া ক্যারিং প্লাজমিড উইথ ক্লোনড নর্মাল হিউম্যান এডিএ জিন, এইটা হচ্ছে নর্মাল এডিএ জিন যেটা ব্যাকটেরিয়াল ডিএনএ প্লাজমিডের সঙ্গে ইন্টার থাকলো। জেনেটিক্যালি ডিসএবল রেট্রোভাইরাসের মধ্যে এটা রেট্রোভাইরাস। এবার এই এডিএ জিনটাকে আমাকে কি করতে হবে, রেট্রোভাইরাসের মধ্যে ট্রান্সফার করতে হবে, মানে একটা মিক্সচার হয়ে যাবে। এগুলো তো আছে
তাহলে কি হচ্ছে এখানে দেখো, এই রেট্রোভাইরাসের মধ্যে তোমার এই এডিএ জিনটা কি করে ইনজেক্ট করে দেওয়া হলো, ইনপুট করে দেওয়া হলো। এবার এর টি সেল উইথ ডিসেবল এডিএ জিন, টি সেল মানে কি আমাদের কোষে, আমাদের শরীরের যে টি সেল সেখানে কিন্তু এডিএ জিনটা নেই। ওকে, যার ফলে কি এসসিআইডি হচ্ছে। এসসিআইডি ফুল ফর্ম কি, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি একে এসসিআইডি বলা হয়। এর সিমটমটাকে এসসিআইডি বলা হয়, সিভিয়ার ডেফিসিয়েন্সি। কারণ লিম্ফোসাইট যদি না তৈরি হয় তাহলে কি এখানে কি অ্যান্টিবডি তৈরি হবে না? অ্যান্টিবডি তৈরি হলে আমাদের বডিতে কোনো রকম অনাক্রমণ তৈরি হবে না। তারপর রেট্রোভাইরাস ইনফেক্ট টি সেল। এবার এই যে টি সেলগুলো আমরা পেয়েছি, সেই টি সেলগুলোকে আক্রমণ করলো, রেট্রোভাইরাস আক্রমণ করলো। রেট্রো আক্রমণ করার পরে টি সেলের মধ্যে তোমার নর্মাল হলো। তারপর হচ্ছে কি সেলস আর গ্রো। এবার কালচার মিডিয়ামে সেলগুলো গ্রো করা হলো, গ্রো করার পরে সেই সেলগুলোকে ইনজেক্ট করা হলো চাইল্ডের মধ্যে। অর্থাৎ প্রথমে হচ্ছে কি ব্যাকটেরিয়াল ডিএনএকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হলো, সেখান থেকে তোমার রেট্রোভাইরাসের মধ্যে সেই রিকম্বিনেন্ট ডিএনএ ট্রান্সফার করা হলো। সেই রেট্রোভাইরাস যখন আমাদের হিউম্যান টি লিম্ফোসাইট আক্রমণ করবে তখন সে টি লিম্ফোসাইটের মধ্যে কি করবে, এডিএ জিনটা ঢুকে গেল। এবার সেই টি লিম্ফোসাইট যখন আমরা বাচ্চার শরীরে ইনজেক্ট করব তখন সেটা আমাদের কি করবে, নর্মাল ফাংশন করবে, নর্মাল কাজ করবে। হয়ে গেল। তারপর হচ্ছে ইনজেক্ট করলে বাচ্চাটা কিওর হয়ে যাবে। এরপর আমরা পড়বো কি মলিকুলার ডায়াগ্রাম। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করতে ব্যবহৃত হলো, ইনসুলিন তৈরি করতে ব্যবহৃত হলো, তারপর তৈরি করতে ব্যবহার কি তোমার এডিএ বা জিন থেরাপি। এবার এদের কিছু ব্যবহার রয়েছে যেগুলো কোনো কিছু ডায়াগনোসিস করতে ব্যবহৃত হবে। যেমন দেখো, তুমি জানো দ্যাট দ্য ফর এফেক্টিভ ট্রিটমেন্ট অফ ডিজিজ আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইটস প্যাথোফিজিওলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো অবশ্যই যে একটা অসুখকে যদি আমি ট্রিটমেন্ট করতে চাই, সে তার চিকিৎসা করতে চাই, তো অবশ্যই সে ডিজিজটা কী করবো, ডায়াগনোসিস করব এবং সেটাকে বোঝার চেষ্টা করব। ইউজিং কনভেনশনাল মেথড অফ ডায়াগনোসিস, সিরাম অ্যান্ড ইউরিন অ্যানালাইসিস, আর্লি ডিটেকশন ইজ নট পসিবল। কিন্তু খুব সহজ, আগেকার দিনে যে খুব সহজ পেচ্ছাপ টেস্ট বা সিরাম টেস্টের মাধ্যমে করা হতো, সেগুলো এখন আর চলবে না। তারপর হচ্ছে recombinant DNA technology, polymerase chain reaction (PCR) and enzyme-linked immunosorbent assay (ELISA) are some of the technique that serve the purpose of early diagnosis. তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে কোন একটা যখন ডিজিজ হবে সেই ডিজিজটাকে আগে ভালো করে আইডেন্টিফাই করা, তাকে প্রথমে দেখার জন্য প্রথমে কি করতে হবে, আমাকে প্রথমে সেই ডিজিজটাকে ডায়াগনোসিস কর তবে চিকিৎসা হবে। প্রেজেন্স অফ প্যাথোজেন ব্যাকটেরিয়া ভাইরাস etc normally suspected only when the pathogen has produced disease symptoms. নর্মালি আমাদের শরীরে যখন কোনো প্যাথোজেন থাকে তো আমরা রোগ কখন ধরতে পারি, যখন প্যাথোজেন তার নির্দিষ্ট সিমটমকে তৈরি করে। বাই দিস টাইম দ্য কনসেন্ট্রেশন অফ প্যাথোজেন ইজ অলরেডি ভেরি হাই ইন দ্য বডি। ততক্ষণে কিন্তু যে সময় আমরা সিমটমগুলো কোনো টেস্টের মাধ্যমে দেখি ততক্ষণে আমাদের শরীরে জীবাণু কিন্তু অনেক দূর পর্যন্ত তৈরি হয়ে গেছে। তাই সিমটমের আগে আমাদের কি করতে হবে, সিমটম মানে একটা রোগের লক্ষণ প্রকাশের আগে আমাকে কি করতে হবে, সেই টেস্ট করতে হবে। কিন্তু যখন লক্ষণ তৈরি হওয়ার পর টেস্ট করলে রোগটা কিন্তু অনেক বেশি ছড়িয়ে গেছে। However, যদিও very low concentration of bacteria or virus at time which they are symptoms of the disease.
তারপর বলছে ক্যান বি ডিটেক্টেড বাই অ্যাম্প্লিফিকেশন অফ দেয়ার নিউক্লিয়াস। মানে এখানে বলতে চাইছে যে আমাদের শরীরে যখন কোনো একটা ডিজিজ কখন আমরা ধরতে পারি, যখন পার্টিকুলার প্যাথোজেন আমাদের শরীরে কোনো সিমটম অ্যারাইজ করে, তখনই আমরা সেই প্যাথোজেনটাকে আমরা আইসোলেট করতে পারি বা সে রোগটাকে আমরা আইসোলেট করতে মানে দেখতে পারি, ডায়াগনোস করতে পারি। কিন্তু সেই সিমটম অ্যারাইজের আগে যদি আমরা সেই অসুখটাকে বা রোগটাকে বা হয়তো বাইরের প্রোটিনটাকে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, তাহলে সেটা কি আমাদের পক্ষে অনেক উপকারে আসবে। এবং সেই টেকনিকটা করার জন্য রয়েছে আমাদের পিসিআর এবং এলাইজা। ক্যান ইউ এক্সপ্লেন হাউ পিসিআর ক্যান ডিটেক্ট ভেরি লো অ্যামাউন্ট অফ ডিএনএ? তুমি কি বলতে পারো কিভাবে পলিমারের চেইন রিয়াকশন অতি অল্প পরিমাণ ডিএনএকে শনাক্ত করতে পারে? PCR is now routinely used with HIV in suspected AIDS patient. AIDS পেশেন্টদের ব্লাডের মধ্যে যে HIV ভাইরাসের প্রোটিন রয়েছে, HIV ভাইরাস রয়েছে, সেটাকে PCR খুব সহজে তোমার ডিটেক্ট করতে পারে। ইট ইজ বিং ইউজড টু ডিটেক্ট মিউটেশন ইন জিনস ইন সাসপেক্টেড ক্যান্সার পেশেন্টস টু। মানে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে কোন জিনটা তোমার এর জন্য দায়ী হচ্ছে, কোন জিনটা আক্রান্ত হয়েছে, সেটাও কিন্তু জানা যায়। ইট ইজ পাওয়ারফুল টেকনিক টু আইডেন্টিফাই মেনি আদার জেনেটিক ডিসঅর্ডার। এবং এই পিসিআরটা হচ্ছে এমন একটা টেকনিক যার মাধ্যমে আমাদের রক্তে খুব অল্প পরিমাণে কোনো প্রোটিন থাকলে বা কোনো ডিএনএ থাকলে সেটা আমরা খুব সহজেই তোমার আইসোলেট করতে পারি, এবং কোনো জেনেটিক ডিসঅর্ডার থাকলেও কিন্তু সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। A single stranded DNA or RNA tagged with radioactive molecules as a probe is allowed to hybridize to the complementary DNA in a clone of the cells followed by detection using autoradiography. তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা ছোট্ট একটা প্রোব মানে হচ্ছে যে ডিএনএ সিকোয়েন্সের আমাদের যে ডিএনএ খণ্ডকের সিকোয়েন্সটা আমাদের জানা আছে, এবং তার একটা সাইডে একটা রেডিও আইসোটোপ যুক্ত থাকবে, এবং কি হবে, এবং এটা আকারে ছোট হবে। ওকে, তাকে বলা হচ্ছে প্রোব। এবার হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ পরিপূরক, অর্থাৎ এটা হচ্ছে প্রোব। কারণ এখানে কি রয়েছে, এখানে ফসফেটের রেডিও আইসোটোপ ফসফেট রয়েছে ধরে নাও, এটা ডিএনএ, এবং এটা কমপ্লিমেন্টারি কার, এই ডিএনএটা কমপ্লিমেন্টারি হচ্ছে এটা পরিপূরক, এবং সেটাকে অটো রেডিওগ্রাফির মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি। দ্য ক্লোন হ্যাভিং দ্য মিউটেটেড জিন উইল হেন্স নট অ্যাপিয়ার অন দ্য ফটোগ্রাফি প্লেট। এবং এদের যেহেতু মিউটেটেড জিন রয়েছে, ফটোগ্রাফি প্লেটে দেখতে পাওয়া যাবে না, বিকজ দ্য প্রোব উইল নট হ্যাভ কমপ্লিমেন্টারি উইথ দ্য মিউটেড জিন। কারণ মিউটেশন জিনের সঙ্গে কি করবে, এই যে প্রোবটা কি এর সঙ্গে জয়েন্ট হয়ে গেছে, কিন্তু এই ডিএনএ যে অংশটা তোমার মিউটেশন হয়ে গেছে অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু এই প্রোবটা জয়েন্ট করবে না। তখন সে যা ডিটেক্ট করবো, সেই জায়গাটা ডিটেক্ট করে আমাদেরকেও নাম দিতে হয়। হলো, তো এখানে দেখ প্রথমে পিসিআর কি করা হয়। পিসিআর পদ্ধতিটা প্রথম আবিষ্কার করেছিল কেরি মুলিস বলে একজন সায়েন্টিস্ট। পিসিআর কি বলতে দেখো, তাহলে পিসিআর হচ্ছে কি, প্রথমে একটা ডিএনএ তুমি ধরো কোনো একটা স্যাম্পেল পেলে, সে ব্লাডের স্যাম্পেল হোক বা কোনো ডিজিজের প্রোটিন হোক, কোনো একটা স্যাম্পেল পেলে তুমি, এর কাজ হচ্ছে পিসিআর এর কাজ হচ্ছে অ্যাম্প্লিফিকেশন অফ ডিএনএ, অর্থাৎ তোমার কাছে হয়তো অল্প পরিমাণে ডিএনএ আছে, খুব অল্প পরিমাণে, সেই ডিএনএটাকে তুমি অনেক বেশি বড় করে নিতে পারবে এই পিসিআর টেকনিকের মাধ্যমে। তোমার ব্লাডে ধরে খুব অল্প স্যাম্পেল আছে, সেই স্যাম্পেল থেকে তুমি হয়তো রোগটা শনাক্ত করতে পারছো না, তো সেই স্যাম্পেলটাকে পিসিআর এর মাধ্যমে অনেক বেশি পরিমাণে স্যাম্পেল তৈরি করে নাও, তখন ইজিলি সে অসুখটা ডায়াগনোসিস হয়ে যাবে। ধরে নাও এখানে আছে বা কোথাও তো মার্ডার হওয়ার ফলে বা কোথাও রেপ কেস হলো, তো সেখানে কি করা হলো, সেখানে হয়তো যে দোষী তার অল্প কোনো স্যাম্পেল পড়ে আছে, হয়তো তার 1 ফোঁটা মাত্র ব্লাড পড়ে আছে, সেটা স্যাম্পেলটা কিন্তু আইডেন্টিফাই যত সাফিসিয়েন্ট না, কিন্তু আমরা এখানে পিসিআর টেকনিকের মাধ্যমে সে 1 ফোঁটা ব্লাডের মধ্যে যে ডিএনএ রয়েছে সেখানে অনেক বেশি পরিমাণে ডিএনএ আমরা পিসিআর মেশিনে করে নিতে পারবো, যার ফলে কি হবে, আমার কাছে অ্যাভেলেবল স্যাম্পেল হয়ে যাবে সেই জিনিসটাকে ডিটেক্ট করার জন্য। তাহলে কি করে, প্রথমে দেখো এখানে ইউজ করা হয় থার্মাস অ্যাকুয়াটিকাস নামক একটা ব্যাকটেরিয়া, থার্মাস অ্যাকুয়াটিকাস।
থার্মাস অ্যাকোয়াটিকাস হচ্ছে একটা থার্মোফিলিক ব্যাকটেরিয়া, অর্থাৎ একটা হাই টেম্পারেচার গ্রোয়িং ব্যাকটেরিয়া, যেখান থেকে একটা এনজাইম পাওয়া যায়, তার নাম হচ্ছে ট্যাগ পলিমারেজ। ট্যাগ পলিমারেজ এমন একটা এনজাইম যেটা মোটামুটি 90 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ডিনেচার হয় না। তাহলে কি হচ্ছে, 90% নর্মাল যে আরএনএ পলিমারেজগুলো বা ডিএনএ পলিমারেজগুলো রয়েছে সেগুলো কিন্তু 40-50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ডিন্যাচুরাল হয়ে যায় বলে আর সেখান থেকে ডিএনএ সিনথেসিস করে না। কিন্তু এই ট্যাগ পলিমারেজ মোটামুটি 90 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত স্থায়ী থাকতে পারে বলে কি হয়, এটা অনেক বেশি তাপমাত্রা পর্যন্ত খুব অনায়াসে ডিএনএ তৈরি করতে পারে। তাহলে প্রথম 98 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি করলো, এই ডিএনএটাকে আমরা ডিন্যাচুরাল করলাম। ডিন্যাচুরাল মানে হচ্ছে দুটো ভেঙে গেল, আলাদা হয়ে গেল, হাইড্রোজেন বন্ডটা ব্রেক হয়ে গেল। এরপরে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ তাপমাত্রা বাড়িয়ে তাপমাত্রা কমাচ্ছে মানে অ্যানেলিং জোরবদ্ধ করছে এবার। তাহলে কি হচ্ছে যে করা হলো, এখানে ছোট ছোট প্রোব, যেগুলো প্রোব বলা হচ্ছে প্রোব। তাহলে প্রোব কি হচ্ছে, প্রোবের ডিএনএ সিকোয়েন্সটা আমার জানা, প্রোবটা হচ্ছে তোমার ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে এবং প্রোবের একদিকে রেডিও আইসোটোপ ফসফেট তোমার যুক্ত আছে। তারপরে যখন আমরা আবার অ্যানেলিং করবো, আবার জোরবদ্ধ করবো, তখন কি হচ্ছে, তাহলে কি হলো, প্রোবটা যখন যুক্ত করছি তখন এই যেহেতু এর সিকোয়েন্স, ধরুন এখানে অ্যাডেনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন, থাইমিন আছে, তাহলে ডেফিনেটলি এর অপোজিটে কি থাকবে, এখানে অবশ্যই থাইমিন থাকবে, সাইটোসিন থাকবে, গুয়ানিন থাকবে, অ্যাডেনিন থাকবে। তাহলে আমি কি করছি, এই প্রোবের মাধ্যমে উল্টো দিকের যে ডিএনএটা রয়েছে সেই ডিএনএ সিকোয়েন্সটা আমরা জানতে পারছি। আরেকটা জিনিস কি, যখন এই প্রোবগুলো আবার এই ডিএনএ ধরুন এইটুকু অংশ মিউটেটেড হয়ে গেছে, অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে, এই প্রোবটা কিন্তু তার সঙ্গে যুক্ত হবে না, একমাত্র একটা নন মিউটেটেড নর্মাল জিন রয়েছে তার সঙ্গে যুক্ত হবে। এরপরে আমরা ট্যাগ পলিমারেজ ইউজ করলাম, আর কি করলাম, নিউক্লিওটাইড দিলাম, এটিপি, জিটিপি, সিটিপি, টিটিপি দিয়ে দিলাম, নিউক্লিওটাইড। তারপর কি হলো, নিউক্লিওটাইড দিয়ে দিলাম, যেমন ডিএনটিপি, যেগুলো ডিএনটিপি অর্থাৎ অ্যাডেনিন ট্রাইফসফেট, গুয়ানিন ট্রাইফসফেট, সাইটোসিন ট্রাইফসফেট, থাইমিন ট্রাইফসফেট। এবার ট্যাগ পলিমারেজ কি করলো, 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে তোমার ডিএনএ সিনথেসিস করলো এবং সেটা কি করলো, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবং কমপ্লিট হওয়ার ফলে এখানে দুটো আলাদা ডিএনএ তৈরি হলো। তাহলে কি হলো, আমার অল্প স্যাম্পল থেকে আমি অনেক বেশি স্যাম্পল তৈরি করতে পারলাম। স্যাম্পল তৈরি করার পর সেটা আইডেন্টিফিকেশন করা কিন্তু এই তারপর হচ্ছে তার অল্প স্যাম্পল থেকে আমি অনেক বেশি স্যাম্পল তৈরি করার নামে হচ্ছে তোমার পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন পদ্ধতি, যেখানে আমি কোনো একটা ডিজিজ বা কোনো ডিজিজ উৎপন্ন কোনো প্রোটিন বা কোনো একটা প্যাথোজেনের ডিএনএ বা আরএনএকে ডিএনএকে আমরা খুব সহজেই অনেক বেশি স্যাম্পল তৈরি করে সেটা ডিটেক্ট করতে পারি। এবার আরেকটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে এলাইজা ফুল ফর্ম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোজরবেন্ট অ্যাসে। এনজাইম লিঙ্কড ইমিউনোজরবেন্ট অ্যাসে, এটা হচ্ছে একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা ব্লাডে উপস্থিত অল্প স্যাম্পল থেকে আমরা কিন্তু কোনো একটা অসুখকে ডিটেক্ট করতে পারি। এবং এটা হচ্ছে ব্লাড টেস্টের সবচেয়ে এফিসিয়েন্ট স্যাম্পল। বর্তমানে মেডিকেল সায়েন্সের সবচেয়ে উন্নত পদ্ধতি হচ্ছে এলাইজা। তো এলাইজা ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন। এখানে কি করে, অ্যান্টিজেন অ্যান্টিবডির ইন্টারাকশন করা হয়। ইনফেকশন বাই প্যাথোজেন ক্যান বি ডিটেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ অ্যান্টিজেন, প্রোটিন হতে পারে, গ্লিকোপ্রোটিন হতে পারে, অর বাই ডিটেক্টিং অ্যান্টিবডিজ সিনথেসাইজড অ্যাগেন্স্ট দ্য প্যাথোজেন। তো এটা করা কি, যে আমাদের শরীরে কোনো একটা ডিজিজের মাধ্যমে, কোনো প্যাথোজেনের মাধ্যমে যে তোমার অ্যান্টিজেনটা তৈরি হয়, যেটা প্রোটিন হতে পারে, গ্লাইকোপ্রোটিন হতে পারে, সেটা ডিটেক্ট করা হয় কার দ্বারা, অ্যান্টিবডি দ্বারা, অথবা সাধারণত কি অ্যান্টিবডি সিনথেসিস অ্যাগেন্স্টে অথবা প্যাথোজেনের অ্যাগেন্স্টে অ্যান্টিবডি সিনথেসিস করা হয়। প্রথমে কি করা হয়, এটা একটা ধরো নাও তুমি প্লেট বা একটা তুমি বিকার নিয়েছো,
প্রথমে কি নিলে, প্রথমে ওখানে অ্যান্টিজেন নিয়ে নিলে, অ্যান্টিজেনটাকে সারফেসের সঙ্গে বাইন্ড করে নিল, করার পরে এই অ্যান্টিজেনের অপোজিট একটা অ্যান্টিবডি তৈরি করা হলো, যার ফলে কি অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করলো। এর ফলে কি করবে, তার কি হচ্ছে অ্যান্টিবডি এনজাইম কনজুগেট হলো। এরপরে তোমার কি করা হলো, সেখানে তোমার হচ্ছে কি রেডিও আইসোটোপ ইউজ করা হলো, রেডিও অ্যাক্টিভ পারক্সিডিস ব্যবহার করা হয়। যেমন এখানে হর্স রেডিস পারক্সাইড ইউজ করা হতো, হর্স রেডিস পারক্সিডেজ এনজাইম লিঙ্কড সাবস্ট্রেট ব্যবহার করা হলো, এনজাইম লিঙ্কড সাবস্ট্রেট ব্যবহার করা হলো। তার ফলে কি হচ্ছে দেখো, সাবস্ট্রেট এনজাইম ইন্টারাকশন ক্রিয়েট কালার। যখন এই এনজাইমটা যখন অ্যান্টিবডির সঙ্গে তোমার এই সাবস্ট্রেট যুক্ত হবে, তখন সেখানে কালার প্রোডাক্ট তৈরি হবে। হর্স রেডিস পারক্সাইড ব্লু কালার দেখাবে। ক্লিয়ার? এবার এই ব্লু কালার দেখালে তখন বুঝতে হবে যে হ্যাঁ, তাহলে এই যে অ্যান্টিবডিটা রয়েছে, এই অ্যান্টিবডিটা কোনো অ্যান্টিজেন যুক্ত আছে, অর্থাৎ নাম্বার অফ কালার প্রোডাক্ট ডিটেক্ট নাম্বার অফ যুক্ত হলো। এবার যখন যুক্ত হবে তখন এখানে কালার তৈরি করবে। আর যদি এই অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি যুক্ত না থাকে তাহলে কালার তৈরি করবে না, এটা কালার তৈরি করবে না। এবার এলাইসাটা কি কারণে ব্যবহার করছি আমরা? এক নম্বর হচ্ছে ডায়াগনোসিস কন্ডিশন, অর্থাৎ এলাইসা ক্যান ডিটেক্ট ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল ইনফেকশন লাইক HIV, Lyme disease, as well as endocrine condition like thyroid disease, also detect tumor marker, hormone level and autoantibody. তাহলে এলাইসাকে আমরা ব্যবহার করলাম কি ডায়াগনোসিস কন্ডিশন, অর্থাৎ একটা ডিজিজের কি কন্ডিশন আছে জানার জন্য, একটা গ্ল্যান্ড কি কন্ডিশন আছে, হরমোন লেভেল কিভাবে আছে সেটাকে জানার জন্য আমরা এলাইসা ব্যবহার করলাম। দুই নম্বর স্ক্রিনিং ব্লাড ডোনেশন, অর্থাৎ এলাইসা ক্যান স্ক্রিন ডোনেটেড ব্লাড ফর ভাইরাল কন্টামিনেশন। কেউ একটা ব্লাড ডোনেট করলো, সে ব্লাডের মধ্যে কোনো একটা প্যাথোজেন আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য এটা ব্যবহার করা হলো। ট্র্যাকিং ডিজিজ আউটব্রেকস, অর্থাৎ ডিজিজ কি একটা রোগ খুব তাড়াতাড়ি স্প্রেড হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তো সেটাকে ডিটেক্ট করার জন্য আমরা এলআইসি ব্যবহার করি। ডিটেক্টিং ড্রাগ অ্যাবিউজ, বিভিন্ন ধরনের ড্রাগকে ভুলভালভাবে ব্যবহার করছে কিনা সেটা টেস্টের মাধ্যমে জানতে পারেন। ডিটেক্ট অ্যালার্জিক সাবস্টেন্সগুলোকে জানতে পারে, অ্যালার্জেন্সগুলোকে। চেকিং ভ্যাকসিন, এখন ভ্যাকসিন কতটা ক্ষতি করে, সে কি অ্যালার্জি তৈরি করবে না করবে, বা ভ্যাকসিন দ্বারা আমাদের শরীরে অ্যালার্জি তৈরি হবে কিনা সেটা জানার জন্য আমরা এলআইসি ইউজ করি। অ্যাসেইং অ্যান্টিবডিজ অ্যাফিনিটি, অর্থাৎ এলআইসা ক্যান অ্যাসেস দ্য অ্যাফিনিটি অ্যান্ড স্পেসিফিটি অফ অ্যান্টিবডিজ, অর্থাৎ নির্দিষ্ট অ্যান্টিবডির যে কাজ করে ক্ষমতা করার জন্য তোমার অ্যান্টিবডি ওই এলআইসি ব্যবহার করা হয়। ইনভেস্টিগেশন ইন্টারাকশন, এলআইসা ক্যান ইনভেস্টিগেট ব্লকিং অর ইনহিবিটরি ইন্টারাকশন, অর্থাৎ কোন একটা কেমিক্যাল, যে কেমিক্যালটা কি হচ্ছে আমাদের শরীরে কোন একটা এনজাইমের সঙ্গে যুক্ত হচ্ছে তাকে ব্লক করে দিচ্ছে, বা কোন একটা হয়তো ট্রান্সপোর্টারের সঙ্গে যুক্ত হচ্ছে তাকে ব্লক করছে না, তাকে অ্যাক্টিভেট করছে, অর্থাৎ যে কোনো জিনিসের খুব সূক্ষ্মভাবে বিচার করার জন্য, সূক্ষ্মভাবে জানার জন্য তোমার এই এলআইসা টেকনিকটা ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ।